1962 সালের অক্টোবরের হিমশীতল সকাল। ভারতীয় সৈন্যরা সীমান্তে পাহারা দিচ্ছেন। তারা দেখতে পায় আকাশে একের পর এক ভয়ঙ্কর চীনা কামান তাদের দিকে ছুটে আসছে। রেডিওতে শুধু একটাই মেসেজ পাঠানো হয়, সামনে চীনা শত্রুরা আসছে, অস্ত্র তুলুন, যুদ্ধ করুন। এই ভয়াবহ ঘোষণা শোনার পর ভারতীয় সৈন্যরা স্তব্ধ হয়ে গেল, কারণ তাদেরকে আগে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি। তারা যুদ্ধের জন্য মোটেও প্রস্তুত নয়। এই যুদ্ধে ভারতে শুধু হাজার হাজার সৈন্যই মৃত্যুবরণ করেনি, বরং চীন ভারতের লাদাখ অঞ্চলের অক্সাই চীনের প্রায় 3800 বর্গ কিলোমিটার এবং অরুণাচল প্রদেশ দখল করে নেয়। কিন্তু কেন চীন ভারতের উপর আকস্মিক আক্রমণ চালিয়েছিল? তখন তো তারা বন্ধু রাষ্ট্র ছিল। আসলে কি হয়েছিল 1962 সালের ভারত চীন যুদ্ধে? চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। 1962 সালে ভারত এবং চীন যুদ্ধের উৎপত্তি হয় 1947 সালে, অর্থাৎ ভারতের জন্মের পর থেকেই সীমান্তে ভারত এবং চীনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকতো। তবে তারা প্রথমে সিদ্ধান্ত নেয় সবকিছুর শান্তিপূর্ণ সমাধান করার। তবে সবকিছুর সমাধান হওয়ার আগে 1947 সালে চীনের পুরো চিত্রই বদলে যায়। কারণ 1927 সাল থেকে 1947 সাল পর্যন্ত চীনে গৃহযুদ্ধ চলছিল। এই যুদ্ধের একদিকে ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং এবং অপরদিকে ছিলেন কুমিনতাং পার্টির নেতা চিয়াং কাইশেক। চিয়াং কাইশেক যেহেতু চীনের প্রধানমন্ত্রী ছিলেন, তাই চীনের পুরো সামরিক শক্তি ছিল তার দখলে। কিন্তু 1931 সালে যখন জাপানি বাহিনী চীনে আক্রমণ চালায়, তখন পুরো চীনের চিত্রই বদলে যায়। জাপানিরা সর্বপ্রথম চীনের মাঞ্চুরিয়া অঞ্চলে আক্রমণ করে এবং সেটা দখল করে, কারণ তাদের উদ্দেশ্য ছিল একটাই, পুরো চীন দখল করা। 1937 সালের অগাস্ট মাসে জাপানি বাহিনী চীনের মূল অর্থনৈতিক কেন্দ্র সাংহাই শহরে আক্রমণ করে। তাদের আধুনিক অস্ত্র এবং বোমারু বিমানের ব্যবহার সাংহাই শহরকে নিমিষেই একটা ধ্বংসস্তূপে পরিণত করে। চিয়াং কাইশেক জাপানিদের হাত থেকে সাংহাই শহরকে রক্ষা করার জন্য তার সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে সেখানে পাঠান। কিন্তু জাপানিদের আধুনিক যুদ্ধ কৌশলের কাছে তারা পরাজিত হয়। সাংহাই শহরে ধ্বংসযজ্ঞ চালানোর পর 1937 সালের ডিসেম্বর মাসে জাপানি সেনারা চীনের নানজিং শহরে আক্রমণ করে। এখানে তারা ভয়ঙ্কর রকমের গণহত্যা চালায়। এই আক্রমণে নানজিং শহরের 80,000 নারী ধর্ষণের শিকার হয় এবং আনুমানিক 3 লক্ষ মানুষ নিহত হয়। জাপানি সেনারা নারীদের ধর্ষণ এবং শিশুদেরকে হত্যা করা ছাড়াও পুরুষদেরকে আগুনে জীবন্ত পুড়িয়ে দিয়েছিল। দেখতে দেখতে চীনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। চারিদিকে মানুষ চিয়াং কাইশেকে সমালোচনা করতে শুরু করে। তখন তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তার যে সামরিক বাহিনী ছিল সেগুলো জাপানি বাহিনীর সাথে যুদ্ধ করতে করতে দুর্বল হয়ে পড়ে। তখন কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং জাপানিদেরকে রুখে দিতে চমৎকার একটা পরিকল্পনা করেন। তিনি চীনের গ্রামের সাধারণ মানুষকে একত্রিত করতে শুরু করেন, কারণ মাও বুঝতে পারেন জাপানিদেরকে সামনাসামনি যুদ্ধ করে হারানো সম্ভব নয়। তাই তিনি গেরিলা আক্রমণের পরিকল্পনা করেন, যেমন রাতের বেলা আক্রমণ করা, লুকিয়ে থাকা এবং হঠাৎ করে ধ্বংসাত্মক আক্রমণ চালানো। মাওয়ের এই কৌশল জাপানিদেরকে চরম চাপের মুখে ফেলে দেয়। কুমিনতাং এবং কমিউনিস্ট পার্টি বিরোধী দল হলেও তারা জাপানিদেরকে রুখে দিতে একত্রিত হয়ে যুদ্ধ শুরু করে। এরপর 1938 সালে জাপানি বাহিনী আবার চীনের ওইউহান শহরে আক্রমণ চালায়। তবে এবার তারা আরো আগ্রাসী হয়ে ওঠে। কুমিনতাং এবং কমিউনিস্ট পার্টি সম্মিলিত সেনাবাহিনী দীর্ঘ 1 বছর যুদ্ধ করার পরে আবার জাপানিদের কাছে পরাজিত হয়। যুদ্ধের কারণে চীনের সামরিক শক্তি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এবং অর্থনীতি দুর্বল হয়ে যায়। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং দুর্নীতি চীনে চরম বিপর্যয় ডেকে আনে। কুমিনতাং পার্টি সেনারা 1938 সালে জাপানি বাহিনীর ধ্বংসযজ্ঞ থামানোর জন্য ইয়াংটোজি নামক একটা নদীর বাঁধ ভেঙে দেয়। এতে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সাময়িকভাবে জাপানি বাহিনীকে আটকানো গেলেও তেমন কোনো ফলাফল আসেনি এই বাঁধ ভেঙে দিয়ে। একদিকে মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং দুর্নীতি বাড়ছিল এবং অপরদিকে দিন দিন চীনের সামরিক শক্তি দুর্বল হচ্ছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হঠাৎ করে আশার প্রদীপ জ্বলে ওঠে। 8 অগস্ট জাপানিজ কর্নেল ইশিকাওয়া তাকাশির কাছে খবর আসে সোভিয়েত বাহিনী জাপানিদের মাঞ্চুরিয়া ঘাঁটিতে আক্রমণ করেছে। তাদের ট্যাঙ্ক, বিমান এবং সৈন্যদের কাছে জাপানিরা একদম অসহায় হয়ে পড়ে। সোভিয়েত বাহিনী কয়েক ঘন্টার মধ্যেই জাপানিদের মাঞ্চুরিয়া ঘাঁটি দখল করে। মাঞ্চুরিয়া হলো সেই অঞ্চল যেখান থেকে জাপান চীনের উপর আক্রমণ করা শুরু করেছিল। সোভিয়েত বাহিনীর আক্রমণের পর জাপানের হিরোশিমা, নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক বোমা হামলা চালায়। চারিদিক থেকে চাপের মুখে পড়ে জাপানের সম্রাট হিরোহিতো জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন এবং জাপানি আর্মিকে আত্মসমর্পণের নির্দেশ দেন। ফলে জাপানি বাহিনী দীর্ঘ অত্যাচারের পরে চীন ছেড়ে যেতে বাধ্য হয়। 1945 সালে জাপানি বাহিনী চীন ছেড়ে গেলে চিয়াং কাইশেকের অদক্ষ নেতৃত্বের কারণে চারিদিকে প্রচুর পরিমাণ আন্দোলন শুরু হয়। যেহেতু জাপানি আর্মির সাথে যুদ্ধ করতে গিয়ে চিয়াং কাইশেকের সামরিক বাহিনী দুর্বল হয়ে গিয়েছিল, তাই আন্দোলনের মুখে টিকতে না পেরে 1949 সালের ডিসেম্বর মাসে চিয়াং কাইশেক তাইওয়ানে পালিয়ে যান। আর দীর্ঘ সংগ্রামের পর মাও সেতুং সাধারণ জনগণের সমর্থন নিয়ে 1949 সালে চীনের ক্ষমতা দখল করে। তিনি ক্ষমতায় এসে ধনী কৃষকদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব কৃষকদের মাঝে বিতরণ করেন, যাতে তারা চাষ করে দেশের অর্থনীতি সচল করতে পারে এবং বৈষম্য কমে আসে। তবে এখানেই বাধে সবচেয়ে বড় সমস্যা।
মাও সেতুং পরিকল্পনা করেন চীন শুধু কৃষির উপর নির্ভরশীল থাকবে না, বরং শিল্প বা ব্যবসার মাধ্যমে তারা তাদের দেশের অর্থনীতি বদলাবে। তাই তিনি কৃষকদেরকে কৃষিকাজ বাদ দিয়ে মিল ফ্যাক্টরিতে কাজ করতে বাধ্য করেন। স্টিল ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে কৃষকরা কৃষিকাজ ছেড়ে দেয়, ফলে প্রচুর পরিমাণে জমি অনাবাদি পড়ে থাকে এবং পুরো দেশে খাদ্য উৎপাদন প্রচুর পরিমাণে কমে যায়। এদিকে স্টিল ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা না থাকায় এখানে উৎপাদন প্রচুর পরিমাণে কমে যায়। মাও সেতুং এর এই ভুল সিদ্ধান্তের কারণে চীনে দুর্ভিক্ষ শুরু হয়। মানুষ খাদ্যের অভাবে গাছের পাতা, ঘাস, এমনকি কবর থেকে মৃত প্রাণী বের করে খেতে শুরু করে। তখন বিভিন্ন বিদেশি সংস্থা চীনে অনুদান দিতে চাইলে মাও সেতুং অনুদান নিতে অস্বীকৃতি জানান। ফলে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে, মানুষের মাঝে দেখা যায় এক ভয়ঙ্কর রোগ, যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ক্যানিবালিজম। অর্থাৎ খাদ্যের অভাবে মানুষ কুকুর, বিড়াল, এমনকি মানুষকে পর্যন্ত খেতে শুরু করে। অনেক গ্রামে বাবা মায়েরা খাদ্যের বিনিময়ে সন্তানকে বিক্রি করত, আবার খাদ্যের কষ্টে অনেকেই আত্মহত্যা করতে শুরু করে। এই সময় যদি আপনি চীনে থাকতেন তাহলে কি করতেন, কমেন্টে জানান। এই ভয়াবহ দুর্ভিক্ষ 1959 সাল থেকে 1961 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এই ভয়ঙ্কর দুর্ভিক্ষে প্রায় 3 কোটিরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। এই যুদ্ধের পর 1962 সালে কমিউনিস্ট পার্টির নেতারা একত্রিত হয়ে মাওয়ের বিরুদ্ধে কড়া সমালোচনা শুরু করেন। কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান লিউ শাওচি সবার সামনে এসে এই দুর্ভিক্ষ সম্পর্কে বলেন, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা হচ্ছে একটা মনুষ্য সৃষ্ট দুর্যোগ যা ঘটেছে মাও সেতুং এর কারণে। তার সাথে পুরো দেশের মানুষ একমত হয়। কিন্তু এই সম্পর্কে মাও সেতুং কি বলতেন জানেন? তিনি বলতেন এতে তার কোনো দোষ নেই, কারণ কৃষকরাই ঠিকঠাক মতো কাজ করেনি, এজন্য ভালো ফসল ফলেনি। এটা কৃষকদের দোষ, তার দোষ নয়। কিন্তু এই দুর্ভিক্ষের সাথে 1962 সালের ভারত চীন যুদ্ধের কি সম্পর্ক?